আসসালামু আলাইকুম। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অথবা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনি কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়লে সেক্ষেত্রে সেই অপরাধটি কোনো অপরাধ বলে গণ্য হবে কিনা। চলুন আজকের ভিডিওতে আমরা জানি আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কোনো অপরাধ করে ফেলেন সেক্ষেত্রে সেই অপরাধটি অপরাধ হবে কিনা। ধরুন আপনার একটি কাজ করছেন এবং দেখতে পেলেন যে কেউ কোনো অপরাধ করছে অথবা আপনাকে কেউ জখম করতে আসছে, আপনাকে কেউ হত্যা করতে আসছে, তখন আপনি যদি কোনো আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তাকে জখম করেন বা অন্য কোনোভাবে কোনো অপরাধ সংগঠন করেন সেক্ষেত্রে সেই অপরাধটি অপরাধ হবে কিনা। দণ্ডবিধি 1860 এর 96 থেকে 106 ধারা মোতাবেক আমরা জানি যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো অপরাধ সংঘটিত হলে সেক্ষেত্রে সেই অপরাধ অপরাধ হবে না। এটা কি শুধুমাত্র নিজের ক্ষেত্রে নিজের আত্মরক্ষা নাকি অন্যদের আত্মরক্ষা? এটা আপনার নিজের আত্মরক্ষা এবং আপনি যাকে দেখছেন আপনার সামনে যদি কেউ কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে অন্যের জীবন এবং অন্যের সম্পদের আত্মরক্ষার ক্ষেত্রেও এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। এক্ষেত্রে আত্মরক্ষার খাতিরে আপনি যদি কোনো কাজ করেন দণ্ডবিধি 1860 এর 96 ধারা মোতাবেক আত্মরক্ষার খাতিরে যে কোনো কাজই আপনি করেন সেক্ষেত্রে সেই কাজটি অপরাধ বলে গণ্য হবে না। এবং ধারা 97 মতে এই অপরাধ কেবল শরীর বা সম্পত্তির নয়, অর্থাৎ আপনার শরীর বা সম্পত্তি নয়, অন্য কারো অর্থাৎ আপনার সামনে যে আছে বা আপনি যাকে দেখছেন বা আশেপাশে যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে অন্য ব্যক্তির শরীর এবং অন্য ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত কোনো অপরাধ যদি সংঘটিত হয়ে থাকে সেক্ষেত্রে সেই আত্মরক্ষার অধিকারও আপনাকে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আক্রমণকারী যতটা ক্ষতি করতে পারে আপনাকে ঠিক তত পরিমাণ আত্মরক্ষার অধিকার আছে। ধরেন আপনার একজন আপনাকে লাঠি দিয়ে মারতে উদ্যত হয়েছে, কিন্তু আপনি তাকে একটা রামদা দিয়ে কোপ দিলেন, সেক্ষেত্রে সেটা আত্মরক্ষা হবে না। আপনাকে যখন লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে আপনি লাঠি দিয়ে যদি তাকে আঘাত করেন সেক্ষেত্রে সেটা আত্মরক্ষার অধিকার বলে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে এটা আপনার কোনো অপরাধ হবে না। কিন্তু আপনি যদি একটা লাঠির আঘাতের পরিবর্তে গুলি দিয়ে তাকে আক্রমণ করেন সেক্ষেত্রে সেটা অপরাধ বলে গণ্য হবে। অর্থাৎ আপনাকে যতটুকু পরিমাণ সে আঘাত করতে পারে তার থেকে অত্যাধিক পরিমাণ আঘাত তাকে প্রদান করা যাবে না। এর তৎপরবর্তীতে আপনাকে কেউ আঘাত করে গিয়েছে, আঘাত করে যাওয়ার পরে আপনি যতক্ষণ পর্যন্ত সেই ভয়টা আপনার ভিতর থাকে বা যতক্ষণ পর্যন্ত আঘাত করতে উদ্যত হয়ে থাকেন সেই ব্যক্তিটি, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি তাকে আঘাত করতে পারবেন। তৎপরবর্তীতে সে সেখান থেকে চলে গেল, আপনি পরবর্তীতে আবার সরঞ্জামাদি নিয়ে তাকে আঘাত করতে গেলেন, সেক্ষেত্রে সেটা আত্মরক্ষার অধিকার বলে গ্রহণযোগ্য হবে না। এবং আরেকটা বিষয় আছে, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। অর্থাৎ কোনো সরকারি কর্মচারী আপনাকে গ্রেপ্তার করতে এসেছেন বা কোনো কিছু করতে এসেছেন, সেক্ষেত্রে আপনি কোনো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তাকে আঘাত করে বসলেন, সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এর পরবর্তীতে আমরা আসি এই আত্মরক্ষার অধিকার কোন কোন ক্ষেত্রে এই আত্মরক্ষার অধিকারটি আছে। প্রথমত ধারা 100 মতে, অর্থাৎ দণ্ডবিধি ধারা 100 মতে প্রথমত এমন আক্রমণ যাতে আপনার মৃত্যুর আশঙ্কা থাকে। যে যদি আপনাকে কেউ আক্রমণ করেছে এবং আপনার মনে হচ্ছে যে আমি যদি আত্মরক্ষা না করি সেক্ষেত্রে কোনো আমার মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকারটি প্রয়োগ করতে পারেন। এর পরবর্তী মারাত্মক জখম, অর্থাৎ দণ্ডবিধিতে 8 প্রকার জখমের কথা বলা আছে, যেটা মারাত্মক জখম, সেক্ষেত্রে আপনি ওই 8 প্রকার জখমের যে কোনো একটি যদি আপনার বিরুদ্ধে সংঘটিত হতে পারে বা হচ্ছে, তখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। ধর্ষণের উদ্দেশ্যে কেউ হামলা করলে সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। অস্বাভাবিক লালসার আহ চারিতার্থ করার জন্য কোনো আক্রমণ ঘটলে সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। এর পরবর্তীতে আছে অপহরণ। আপনাকে যদি কেউ অপহরণ করে নিয়ে যায় সেক্ষেত্রে যখন অপহরণ করে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। এবং বেআইনিভাবে কাউকে আটক রাখা, আপনাকে একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে আটকে রেখেছে এবং আপনাকে বের হতে দিচ্ছে না সেখান থেকে, সেই সময় আপনি আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করতে পারবেন। এটা হচ্ছে আপনার শরীরের ক্ষেত্রে, আপনার শুধুমাত্র আপনার নয়, আপনার এবং আপনার আশেপাশে যারা আছেন সেক্ষেত্রে তাদের শরীরের সুরক্ষার জন্য আপনি এই অধিকারটি প্রয়োগ করতে পারবেন। এর পরবর্তীতে আছে সম্পত্তির ক্ষেত্রে, আপনার সম্পত্তিতে কেউ ডাকাতি করতে এসেছে, সেক্ষেত্রে আপনার এমন আশঙ্কা হচ্ছে আমি যদি ডাকাতদের আক্রমণ না করি সে আমাকে হত্যা করতে পারে। আপনার সম্পত্তিতে ডাকাতি করতে এসেছে অথবা আপনার বাড়িতে ডাকাতি করতে এসেছে, আপনার মনে হচ্ছে যে আপনাকে হত্যা করতে পারে বা আপনার পরিবারের অন্য সদস্যদেরকে হত্যা করতে পারে, ঠিক তখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সেই ডাকাতকে আপনি আঘাত করতে পারেন বা তাকে
যে কোনোভাবে কাবু করতে পারেন। এর পরবর্তীতে রাতে শীত কেটে কেউ যদি আপনার ঘরে প্রবেশ করে এবং তার হাতে কোনো অস্ত্র থাকে, আপনার মনে হয় যে সে আপনাকে হত্যা করতে পারে, সেক্ষেত্রে আপনি সেখানে আত্মরক্ষার অধিকারটি প্রয়োগ করতে পারবেন। তৎপরবর্তী আরেকটি বিষয় আছে, আপনার বাড়িতে বা আপনার যেখানে ফসল রাখেন বা আপনি যদি কোনো তাঁবুতে থাকেন, সেই তাঁবুতে অগ্নিসংযোগ করার চেষ্টা করলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকারটি প্রয়োগ করতে পারবেন। এবং এক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সেই আশঙ্কা থাকবে যে এই ব্যক্তি আমাকে এই অপরাধটি আমার বিরুদ্ধে সংঘটিত করতে পারে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি আত্মরক্ষার অধিকারটি প্রয়োগ করতে পারবেন। এবার আসি, আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে আপনি যদি কোনো নির্দোষ ব্যক্তিকে, ধরেন আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছেন, কোনো নির্দোষ ব্যক্তি সেখানে আছেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যে সে কোনো আঘাতগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি, সেটাও কোনো অপরাধ হবে না। ধরেন আপনি রহিম আপনাকে আক্রমণ করেছে, আপনি একটি বোতল ছুঁড়ে মারলেন বা আপনি তাকে আঘাত করতে গেলেন, কিন্তু পাশের একজনের গায়ে লাগলো, সেক্ষেত্রে আপনি সেখানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছেন বলে ধরা হবে, কারণ আপনি আপনার আত্মরক্ষার জন্য রহিমকে আঘাত করতে গিয়েছেন, কিন্তু রহিমের গায়ে না লেগে করিমের গায়ে লেগেছে। এক্ষেত্রে এটা 106 ধারে আছে, আপনি যে যদি আঘাত করতে যায় কোনো আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে অন্য কোনো নির্দোষ ব্যক্তি হলেও সেক্ষেত্রে সেই অপরাধটি অপরাধ বলে গণ্য হবে না। সুতরাং আমরা এই থেকে জানতে পারলাম যে আমাদের দণ্ডবিধিতে 10টি বিষয় আছে, অর্থাৎ শরীরের বিষয়ে 6টি বিষয় এবং সম্পত্তির বিষয়ে আর 4টি বিষয়। এই 10টি বিষয়ে আপনি যদি কোনো অপরাধ সংঘটন করেও ফেলেন, আপনি কাউকে হত্যা করে ফেলেছেন বা গুরুতর জখম করে ফেলেছেন, তৎপরবর্তীতেও আপনার সেই অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনি অপরাধ করার পরেও আপনার কোনো শাস্তি হবে না, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সেটা আত্মরক্ষার জন্য, নিজের আত্মরক্ষার জন্য আপনি সেই ডিফেন্সটা, অর্থাৎ সেলফ ডিফেন্স আপনি নিয়েছেন। যে আপনি যদি তখন আপনার আঘাতটি প্রতিহত না করতেন, সেক্ষেত্রে আপনার মৃত্যুর সম্ভাবনা ছিল, আপনার গুরুতর আঘাতের সম্ভাবনা ছিল, বা আপনার বাড়িতে ডাকাতির সম্ভাবনা ছিল, ডাকাতির মাধ্যমে আপনার সম্পত্তি নিয়ে যাওয়ার আশঙ্কা ছিল, বা ধর্ষণের কোনো সম্ভাবনা ছিল, বেআইনিভাবে আটকের কোনো সম্ভাবনা ছিল। এই ইত্যাদি এই সম্ভাবনাগুলো যদি আপনার থাকে, ঠিক সেই সময় ওই সম্ভাবনাটুকু যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি সেই আত্মরক্ষার অধিকারটি প্রয়োগ করতে পারবেন। এবং তৎপরবর্তীতে আপনি নতুনভাবে যদি তাকে আঘাত করেন, আপনার আশঙ্কা কেটে যাওয়ার পরে, অর্থাৎ আপনার খুনের আশঙ্কা, আপনার জখমের আশঙ্কা, বা আপনার ধর্ষণ বা অস্বাভাবিক কামনা বা বেআইনিভাবে আটক, এই আশঙ্কাগুলো কেটে যাওয়ার পরে আপনি যদি আবার আক্রমণ করেন, সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন। কিন্তু আপনি যখন ওই অপরাধটি সংঘটিত হচ্ছে এবং আপনি আশঙ্কাগ্রস্ত আছেন যে আমি এই আঘাতের শিকার হতে পারি, ঠিক তখন আপনি যদি অপরাধ করেন, সেক্ষেত্রে সেই অপরাধটি অপরাধ হিসেবে গণ্য হবে না। তো আমরা এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো যে এই বিষয়ে আমি আহ, আমি আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারি। এখানে আরেকটি বিষয় আছে, আপনি যখন আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছেন, তখন কোনো সরকারি কর্তৃপক্ষের আপনি সাহায্য নিতে পারতেন কিনা, এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে। যে আমি এমন জায়গায় আছি যেখানে আমি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে পারি, অর্থাৎ পুলিশের আশ্রয় নিতে পারি, সেক্ষেত্রে আপনার তখন পুলিশের আশ্রয় নিতে হবে। এবং যদি সেটা সম্ভবপর না হয়, তখন আপনি এই অধিকারগুলো প্রয়োগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন।